দিল্লিতে শেখ হাসিনার গর্জন, হাত গুটিয়ে ভারত, চরম সংকটে বিএনপি। ভারতে বসে সরাসরি বার্তা দেবেন শেখ হাসিনা, আর সেই কণ্ঠ স্তব্ধ করতে ঢাকায় কূটনীতির দরজায় দরজায় দৌড়ঝাঁপ করছে বর্তমান বিএনপি প্রশাসন। কিন্তু নয়াদিল্লির সোজাসাপটা জবাব, ব্যক্তি কি বলবেন তার দায় ভারতের নয়। ভারতের এই এক চালে পুরো ভূ রাজনীতির দৃশ্যপট এক লহমে বদলে গেছে। যে বিএনপি সরকারকে ভারত শুরু থেকেই, সরকারটি গঠন হবার আগে থেকেই এক প্রকার পৃষ্ঠপোষকতা করেই এসেছে যে না, ঠিক আছে, ইউনূস একটা দেশদ্রোহী, দেশবিরোধী সরকার, নির্বাচিত যেহেতু রাজনৈতিক দলের একটি সরকার বিএনপি সরকার, তাদেরকে ভারত কিন্তু সেই পৃষ্ঠপোষকতা সমর্থন দিয়ে একটা চলার মতো অবস্থা করার চেষ্টা করেছিল। সেই সরকারের পায়ের তলায় আজ নাকি কোনো মাটিই নেই, না আছে দেশের জনগণ, না আছে আন্তর্জাতিক বিশ্ব শক্তির সমর্থন। 1971 সালের মুক্তিযুদ্ধের মতো আজও কি ভারত আওয়ামী লীগের একমাত্র নির্ভরযোগ্য কাণ্ডারি? আর কূটনৈতিক এই চরম পরাভবের পর বিএনপি সরকারকে ঠিক কতটা ভয়াবহ মূল্য চোকাতে হতে চলেছে, আজ সমস্ত তথ্য ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের সূত্র ধরে সাজানো হয়েছে আমাদের বিশেষ পর্ব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, জল গড়াতে শুরু করেছে দিল্লির কূটনৈতিক অন্দরমহল থেকে। আজ বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বহুল আলোচিত সংবাদ সম্মেলন। নয়াদিল্লির ঐতিহাসিক ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব ইন্ডিয়া এফসিসি এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই খবরটি প্রকাশ্যে আসতেই ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে কার্যত তোলপাড় শুরু হয়ে যায়। শেখ হাসিনা যেন ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের ঘরোয়া রাজনীতি, দলীয় রূপরেখা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মন্তব্যে না জড়ান, এই মর্মে ভারতের কাছে আকুল আবেদন জানায় বাংলাদেশের বর্তমান শাসক দল বিএনপি। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এই চরম আপত্তির কথা পৌঁছে দেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির পরিষ্কারভাবে ভারত সরকারের কাছে এটি বন্ধে সরাসরি সহযোগিতা প্রার্থনা করেছিলেন। কিন্তু ভারতকে কি এভাবে চাপ দিয়ে থামানো যায়? মঙ্গলবার দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব নিখুঁত ও তীক্ষ্ণ কূটনৈতিক কৌশলে এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। ভারতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বুধবার দিল্লিতে শেখ হাসিনার এই সাংবাদিক বৈঠকে উপস্থিতি কিংবা তার বক্তব্য দান নিয়ে ভারত সরকারের বিন্দুমাত্র কোনো আপত্তি বা অস্বস্তি নেই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাব জানিয়ে দেন যে সংশ্লিষ্ট কর্মসূচিটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে আয়োজিত হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই। সবচেয়ে বড় কথা হলো, দিল্লির পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে বলা হয়েছে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে শেখ হাসিনা কি বলবেন বা না বলবেন তার কোনো দায়ভার ভারতের নয়। সরকারি সূত্র আরো খোলাসা করে জানিয়েছে, এই উন্মুক্ত ফোরামে শেখ হাসিনা যদি কোনো রাজনৈতিক মত প্রকাশও করেন, তবে ভারত সরকার সেটাকে সমর্থন বা অনুমোদন করছে এমন সিদ্ধান্ত টানার কোনো অবকাশ নেই। নয়াদিল্লির এই কৌশলী পদক্ষেপে একটি ঐতিহাসিক সত্য আবার নতুন করে স্পষ্ট হয়ে উঠেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলিতে ভারত যেভাবে আওয়ামী লীগ এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল, আজ পর্যন্ত ইতিহাস ও বন্ধুত্বের সেই ধারা কিন্তু ব্যাহত হয়নি। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের ধারাবাহিক আপত্তি তোয়াক্কা না করে ভারত তার নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থে এগোচ্ছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে নিরাপদে আশ্রয় দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সুরক্ষা দান, সব ক্ষেত্রে ভারতের অবস্থান একেবারে পরিষ্কার। ঠিক যেভাবে 1971-এ ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, আজ হাজারো রাজনৈতিক চাপের মুখেও ভারত সেই ঐতিহাসিক ও কৌশলগত দায়বদ্ধতা থেকে এক চুলো সরে আসেনি। বিএনপি সরকারের কোনো আপত্তিতেই ভারত কান দিচ্ছে না, কারণ দিল্লির কূটনৈতিক টেবিলে বাস্তবতার অঙ্কটা অত্যন্ত নিখুঁতভাবে ইতিমধ্যেই কষা হয়ে গেছে।
একথা সত্য যে ভারতের কৌশলগত পর্যবেক্ষণে বাংলাদেশের একটা চরম গ্রাউন্ড রিয়েলিটি বা আসল বাস্তবতা ইতিমধ্যেই পরখ করা হয়ে গেছে। আর সেই বাস্তবতা হলো বর্তমান বিএনপি সরকারের পায়ের তলায় কোনো শক্ত মাটি নেই। বাংলাদেশের সাধারণ জনগণ আজ এই সরকারের নীতি ও শাসন ব্যবস্থায় আস্থা হারিয়ে তাদের পাশে নেই মাত্র 6 মাসের মধ্যেই। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব শক্তির কোনো জোরালো সমর্থনও বিএনপি নিজের ঝুলিতে ভরতে পারেনি। ইতিহাস সাক্ষী, ক্ষমতার শুরু থেকেই ভারত এই বিএনপি সরকারকে নানাভাবে পৃষ্ঠপোষকতা এবং সমর্থনের জায়গা তৈরি করে দিয়েছিল, কিন্তু আফসোসের বিষয় হলো ভারতের দেওয়া সেই পৃষ্ঠপোষকতার সঠিক মর্যাদা বা রাজনৈতিক মূল্য দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিএনপি। আপনারা জানেন কিভাবে ব্যর্থ হয়েছে চীন পাকিস্তান সমীকরণ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের আশা ভরসাও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে বিএনপি। চীনে গিয়ে ভুল করেছে তারেক রহমান, চীনের সাথে MOU স্বাক্ষর করে ভুল করেছেন তারেক রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি রাগের কারণ হয়েছে যে রাশিয়ায় তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী ভিজিটে গেছেন। জনবিচ্ছিন্নতা এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সমর্থনহীনতার দরুন বিএনপি আজ যে সংকটে পড়েছে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। যে পৃষ্ঠপোষকতার প্রতিদান তারা দিতে পারেনি তার মূল্য হয়তো চরম রাজনৈতিক বিপর্যয় ও অস্তিত্ব সংকটের মধ্য দিয়েই এই বিএনপি সরকারকে শোধ করতে হতে পারে। ভারত আজ নিজ নীতিতে অটল, শেখ হাসিনা তার কণ্ঠ ছাড়তে প্রস্তুত, আর ঢাকা আজ কূটনৈতিক চাপে দিশেহারা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো রাজনীতির এই নতুন খেলায় শেষ পর্যন্ত কিভাবে সমাপ্তি ঘটে এই বিএনপি সরকারের? তারা কি পারবে নিজেদের ধসে পড়া মাটি পুনরুদ্ধার করতে, নাকি ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তাদের ক্ষমতা? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে, যার প্রথম দৃশ্যপট রচিত হতে চলেছে আজকে দিল্লির বুক থেকেই। জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় কি ঘোষণা দেন, সাংবাদিকদের প্রশ্নের কি জবাব দেন, সে বিষয়টা শোনার জন্য। এবং আপনাকে এটুকুন আশ্বস্ত করতে পারি এভাবে যে বর্তমান যে সরকার, বাংলাদেশে তারেক রহমানের সরকার, তার মন্ত্রী, তার উপদেষ্টা বিভিন্নভাবে হুমকি ধামকি বিভিন্ন কিছু দিয়েছে। সর্বশেষ কিছুক্ষণ আগে আমি আইনমন্ত্রীর একটি মন্তব্য দেখলাম, যদি এটা সঠিক হয়ে থাকে, উনি বলেছেন বিদ্বেষমূলক কোনো বক্তব্য প্রেস কনফারেন্সে না থাকলে সেটা প্রচারে কোনো বাধা নেই। হ্যাঁ, আমিনুল ইসলাম, রাইট, আমিনুল ইসলাম, আমি দুঃখিত, সে এই কথা বলেছে। তো আইনগত ব্যাখ্যা উনি সর্বশেষ এটা দিয়েছেন। আমি মনে করি তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, এবং মত প্রকাশের স্বাধীনতা মানুষের গণতান্ত্রিক রাষ্ট্রে এটা তাদের অধিকার। তো সেই অধিকারে কোনো ব্যত্যয় ঘটান নাই, উনি কোনো ধ্বংসাত্মক কর্মসূচি দেন নাই, বা আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে এমন কিছু বলি নাই যেটা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এটা খণ্ডিত হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশে কি ঘটছে, এবং এই যে 2 বছর পূর্তি হতে যাচ্ছে, যে 5ই আগস্ট যে সরকার পরিবর্তনের জন্য যে তথাকথিত আন্দোলন হলো, সেই আন্দোলনের প্রেক্ষিতে 2 বছর পূর্তিতে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসের মুখোমুখি হবেন, এবং এইবার কোনো সন্দেহের অবকাশ নাই যে ওনার পূর্ব নির্ধারিত রেকর্ডেড কোনো বার্তা এখানে প্রচারিত হবে, বা ওনার যে পুত্র সজীব ওয়াজেদ জয় কিনোট স্পিকার হিসেবে উনি এখানে কথা বলবেন। সেক্ষেত্রে সেও কোনো রেকর্ডেড মেসেজ অথবা লুকায় থাকে বলবেন, তিনি সরাসরি ভিডিওতে সংযুক্ত হয়ে কথা বলবেন, কিনোট স্পিকার হিসাবে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব দেবেন। এবং আমি মনে করি যে এটি একটি কি বলবো, যুগান্তকারী একটি অনুষ্ঠান হবে কালকে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, প্রয়োজনে প্রশ্নোত্তর পর্বে উনি অংশ নেবেন। এটুকুন আমি নিশ্চয়তা দিচ্ছি।
বিশেষ করে এই প্রোগ্রামটা হোস্টিং করছে এফসিসি সাউথ এশিয়া, এবং এফসিসি যিনি প্রেসিডেন্ট ডক্টর ওয়াইল আওয়াদ, উনি এটা প্রিজাইড করবেন। এবং সজীবুর জয়ের বক্তব্য বা টোটাল প্রেস কনফারেন্সের থিমটা হচ্ছে হোম কামিং অফ শেখ হাসিনা। এটা হচ্ছে আমাদের মানে প্রিয়াম্বল বা মুখ্য টপিকস। হোম কামিংটা উনি কিভাবে করবেন এবং কেন করবেন সেই ইচ্ছাটা ব্যক্ত করবেন, এবং এর নেপথ্যে সরকার উৎখাতে কোন কোন অ্যাক্টর, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অ্যাক্টররা কাজ করেছিল সে বিষয়গুলো সেখানে তুলে ধরা হবে। এবং দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশ্লেষক, থিঙ্ক ট্যাঙ্ক, তারা এ পর্যন্ত যে সমস্ত প্রমাণাদি উত্থাপন করেছেন সেগুলো আমরা চেষ্টা করব পুনঃ সাংবাদিকদের সামনে, বিশ্ববাসীর কাছে তুলে ধরা। তিনি বলেছেন যে নেত্রীর রেকর্ডেড একটি ভাষণ সেখানে প্রচার করা হবে, এটা সর্বৈব মিথ্যা। আমি জানি না যে কেন এরা বিভ্রান্তি করে এই সমস্ত তথ্য দিচ্ছে, এবং সজীবুর জয়ও সরাসরি অ্যাপিয়ার হবেন না এখানে। তো অনেক কিছু, অনেকে সংবাদ মাধ্যম তাদের মিসলিডিং ইনফরমেশন করতে পারে, যেটা ভিডিওতে আসবেন, উনি ভিডিওতে আসবেন। এবং আপনারা দেখেছেন ইতিপূর্বে লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি সেমিনারে সে ভিডিওতে যুক্ত হয়ে সেখানে কথা বলেছেন। সুতরাং তার ভিডিওতে আসতে কোনো বাধা নাই, জননেত্রী শেখ হাসিনারও ভিডিওতে আসতে কোনো বাধা নেই, এবং অডিওতে আসতে তার কোনো বাধা নাই। এবং উনি যেহেতু ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই যে কোনো সময় উনি বাংলাদেশে ফিরবেন, এখানে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী সরকার টু সরকার নেগোসিয়েশন করে যাওয়ার দরকার নাই। ওনার যে তথাকথিত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আইসিটি আদালত, সেটাতে উনি পরোয়া করেন না। উনি আইনের মুখোমুখি হতে তৈরি, তার সেই মনোবল আছে। এবং প্রয়োজনে উনি গ্রেপ্তার বরণ করা বা যদি বুলেটের সামনে ওনাকে হত্যাও করা হয়, তাহলে উনি বাংলাদেশের মাটিতে মৃত্যুবরণ করতে চান। সুতরাং এই ধরনের অকুতোভয় সাহসী কোন নেতা, যার প্রধান বক্তব্যটা হচ্ছে যে আমি আমার দলের নেতাকর্মী এবং দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য আমাকে দেশে ফিরতে হবে। জি, এনারা যে বক্তব্যটা দেবেন তাদের ইন্ট্রোডাক্টরি প্রথম স্পিচে এরিয়া সিলেকশন করে দেওয়া হয়েছে, তার উপরে সংক্ষিপ্ত আকারে তারা বক্তব্য উপস্থাপন করবেন। এবং বিশেষ করে মূল বক্তব্যটা আসবে কিনোট স্পিকার সজীবুর জয়ের পক্ষ থেকে। আপনি যে বিষয়টি আরো উল্লেখ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি শুধুমাত্র ভারতে থাকার কারণে মানে বিভিন্ন প্রেস কাভারেজ যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এখানে আসবেন, এটি সত্য নয়, এটা মন গড়া একটি খবর। প্রশ্নটি হচ্ছে যে এখানে যে মিডিয়া থাকবে, মিডিয়া ব্যক্তিত্বরা থাকবেন, তারা যে বক্তব্য রাখবেন, স্বাভাবিকভাবেই সেখানে অর্গানাইজেশন অথবা এই অর্গানাইজেশনের চিফ গেস্ট হিসাবে যেহেতু শেখ হাসিনা থাকবেন, উনি স্বভাবতই যারা উপস্থিত থাকবেন তাদেরকে ধন্যবাদ দেবেন, এটাই চিরায়ত নিয়ম। এর মাঝে অন্য কোনো ক্লু বা অন্য কোনো কারণ নাই যে তাদেরকে ডেকে নিয়ে এসে উনি কৃতজ্ঞতা স্বরূপ শুধু ধন্যবাদ জানাবেন। উনি বলেছেন যে বিশেষ করে প্রমিনেন্ট যে মিডিয়া বা জার্নালিস্ট যারা খুব বিখ্যাত বা প্রখ্যাত, যারা এখন উপস্থিত থাকবেন, যদি আমি জানতে পারতাম আগের থেকে যে এরা এখানে থাকবে, তাহলে আমার জন্য সুবিধা হয় যে তাদেরকে ধন্যবাদ দেওয়া, এটা একটা কাস্টম। আয়োজকদের পক্ষ থেকে বিশেষ করে যেভাবে অনুষ্ঠানটা ডিজাইন করা হয়েছে, সেখানে দলের পক্ষে বিশেষ করে ব্যারিস্টার নওফেল, তিনি অনেকটা মুখপাত্রের ভূমিকায় কথা বলছেন অনেকদিন ধরেই, এবং একজন সুবক্তা, আইন বিশেষজ্ঞ। সে কারণে তিনি ওভারঅল এই 5ই আগস্টের 2 বর্ষ পূর্তি তার ভালো এবং মন্দ দিকগুলা তুলে ধরবেন বেসিক্যালি ব্যারিস্টার নওফেল। আর আমি অনুষ্ঠানে যারা আছে তাদেরকে পরিচয় করিয়ে দেব।
ইন্ট্রোডাকশন করে দেব এবং সামান্য একটি মুখবন্ধ হিসেবে আমার বক্তব্য থাকবে ওভারঅল আমরা কোন চক্রান্তের শিকার, কেন এই 5ই আগস্ট সংগঠিত হলো বাংলাদেশে, এবং একটা দেশ উন্নয়নের ধাপে ধাপে পৃথিবীর মানচিত্রে একটি মানে রাইজিং ইমার্জিং টাইগার হিসেবে আবির্ভূত হচ্ছিল যে দেশ, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে উন্নয়ন সংগঠিত হয়েছিল 2 বছরের পরে আজকে অর্থনীতির কি অবস্থা, মানুষের স্বাভাবিক আয় ইনকাম কর্মসংস্থানের কি অবস্থা, বাংলাদেশকে বন্ধক রেখে একটি পরাশক্তির কাছে কি করে এই দেশটাকে ধ্বংস করা হয়েছে তার সামান্য কিছু আলোকপাত আমরা করব। এটুকুনি আপাতত আমাদের পরিকল্পনা।